ভোট সব ভোট जय हिंद, वंदे मातरम, खुदा हाफेज, जय जौहर, इंशाल्लाह जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। आबार देखा होबे, फिर मिलेंगे। राहे गुलशन तो फूल खिलेंगे, और जो फूल खिलेंगे, और रहा तृणमूल, और रहा तृणमूल, और रहा तृणमूल तो फिर मिलेंगे। अनेक अनेक धन्यवाद, नमस्कार। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। শায়রিটা শুনলেন বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের শায়রি। রাহা গুলশান তো ফুল খিলেঙ্গে, ফুল খিলেঙ্গে মানে জোড়া ফুল খিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। এই যে রাহা তৃণমূল তো ফুল খিলেঙ্গে, এই কথার মানেটা কি? এই কথায় তৃণমূল নেত্রী কি বোঝাতে চাইলেন? বন্ধুরা, ভিডিওর শুরুতেই দেখলেন যে কিভাবে প্রবাসী শ্রমিকরা লাগাতার ট্রেনে করে বাড়ি ফিরছেন। সেই পরিযায়ী শ্রমিকরা যাদের হাতিয়ার করে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে এইটা বলে খচানোর চেষ্টা করেছেন যে প্রবাসী বাঙালি দেখলেই নাকি অন্য রাজ্যের মানুষ প্যাদাচ্ছে, অন্য রাজ্যের মানুষ নাকি মারছে, খুন করে ফেলছে, সেই প্রবাসী শ্রমিকরাই এখন ভোটের আগে দলে দলে ট্রেনে করে ফিরছেন। ভিড় ট্রেনে কোনো মতো তারা ঘরে ফিরে আসছেন যাতে ভোটটা দিতে পারেন। আর সেই ভোটটা কাকে দেবেন সেটাও কিন্তু তারা জয়ধ্বনি করতে করতে বলতে বলতে আসছেন। জয় শ্রীরামের ধ্বনি দিয়ে কিন্তু তারা একেবারে স্টেশন চত্বর মাতোয়ারা করে তুলছেন। তৃণমূলকে কিন্তু বার্তাটা দিয়েই দিচ্ছেন যে তারা কাকে ভোটটা দিতে ফিরছে। এখন ঠিক এই জায়গাটাতে যেটা প্রশ্ন উঠছে যে পরিযায়ী শ্রমিকদের এই যে বিজেপির দিকে ঝুঁকে পড়া, এর পেছনে রহস্যটা কি? কেন পরিযায়ী শ্রমিকরা এবার বিজেপিকে ভোট দেবেন বলে ঘরে ফিরছেন? তাদের তো তৃণমূলকে সমর্থন করা উচিত, তৃণমূলের নামে জয়ধ্বনি দেওয়া উচিত, ট্রেন থেকে স্টেশনে নেমেই জয় শ্রীরামের বদলে জয় বাংলা স্লোগান দেওয়া উচিত। কেননা তাদের সঙ্গে তো ভিন রাজ্যে দুর্ব্যবহার হচ্ছে, তাদেরকে তো খুন করে ফেলা হচ্ছে, এবং তার থেকেও যেটা বড় কথা যে তারা তো ভিন রাজ্যে গিয়ে এটা দেখতে পাচ্ছেন যে বাংলা কত এগিয়ে, বাংলা কত উন্নত। তো তারা যখন রাজ্যে ফিরছেন তাদের তো জয় বাংলা, জয় মমতা এইসব স্লোগান দেওয়া উচিত। তার বদলে তারা কি স্লোগান দিচ্ছেন? তারা জয় শ্রীরামের স্লোগান দিচ্ছেন। তার মানেটা কি? তার মানে তো একটাই হতে পারে যে এই পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে বুঝতে পারছেন যে বিজেপি শাসিত রাজ্য কত এগিয়ে গেছে, বিজেপি শাসিত রাজ্যে কত কাজকর্মের সুযোগ রয়েছে, বিজেপি শাসিত রাজ্যে থাকার কত সুযোগ সুবিধা রয়েছে, সেখানে খাওয়া পড়ার কতটা ব্যবস্থা রয়েছে। তারা এটাও বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে ভিন রাজ্যে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে, তাদেরকে নাকি কথায় কথায় খুন করে ফেলা হচ্ছে, সেটাও যে মিথ্যা, সেটা তারা ভিন রাজ্যে গিয়ে ঠিকই বুঝছেন। পরিযায়ী শ্রমিক ভাইরা এটাও বুঝছেন যে সেই সব ভিন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কিভাবে উন্নয়নের দরকার আছে। ওই এগিয়ে বাংলা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে সেই উন্নয়ন নয়, কিন্তু সেই উন্নয়ন যে উন্নয়ন পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে নিজের এলাকায় কাজের যোগান দেবে, কাজের ব্যবস্থা দেবে, সেইটা বুঝতে পেরেছেন বলেই তো তারা আজকে পশ্চিমবঙ্গে নেমে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছেন, তৃণমূলকে ছেড়ে বিজেপির দিকে ঝুঁকে পড়ছেন। এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না? এর মানেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না? পারছেন বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় সবই ঠিকই বুঝছেন। আর বুঝেছেন বলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে সেই যে শায়রি, সেই শায়রি বেরিয়ে যাচ্ছে যে রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন। তিনি হয়তো আজকেই দক্ষিণবঙ্গে ফিরবেন, দক্ষিণবঙ্গে ফিরে বর্ধমান কিংবা দুর্গাপুরের দিকে সভা করবেন। কিন্তু এই উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস হাড়ে হাড়ে টের পেয়েছেন যে বাংলার হাওয়াটা কিন্তু উল্টো বইছে, বাংলায় উল্টো হাওয়া বইছে। আর এই উল্টো হাওয়াটা তিনি মুখে স্বীকার করছেন না, ভাষণে কিন্তু স্বীকার করছেন না, আর সেটা স্বীকার করা যায়ও না। কেননা যে কটা তৃণমূলের সমর্থক বেঁচে আছে তাদেরকে তো আশা ভরসা জোগাতে হবে, তাদেরকেও তো সাহসটা দিতে হবে, তা না হলে তো তৃণমূলটাই লাটে উঠে যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে বড় বড় দাবি করছেন যে তৃণমূল এবার ফের ফিরবে, এবং তৃণমূল শুধু পশ্চিমবঙ্গে ফিরবে তাই নয়, তৃণমূল পশ্চিমবঙ্গে এতটাই শক্তিশালী হয়ে ফিরবে যে একেবারে দিল্লির মোদি সরকারকে ভেঙে দেবে।
দিল্লির মোদী সরকারকে কিন্তু এবার উপড়ে ফেলবে, এইরকমই একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। কিন্তু সেই সব বড় বড় কথা বলার সঙ্গে সঙ্গেই আসল কথাটাও যেন কোথাও মুখ ফসকে বেরিয়ে পড়ছে। আর তাতেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কি চলছে, মনের মধ্যে কোন অঙ্ক কাজ করছে। আর সেই মনের অঙ্ক মেলাতে গিয়ে, ভোটের অঙ্ক মেলাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে গুনতিতেও ভুল করে ফেলছেন। কিভাবে গুনতিতে ভুল করছেন বন্ধুরা দেখুন। আমি তিনটে কথা বলে যাব আমার সহকর্মীদের। এক হচ্ছে, ওরা পার্টি অফিসও চেক করতে পারে ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে জিরো। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিডি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই আপনারা কেন করবেন, ভয় পাবেন? দুই হচ্ছে, ইভিএম মেশিন 1000 যদি ভোট থাকে 1000 দেখে নিতে হবে। আপনাকে দেখে নিতে হবে ভিভিপ্যাট সহ আছে কিনা। দুই হচ্ছে, আপনাকে দেখে নিতে হবে যে যে পার্টিগুলো দাঁড়িয়েছে সবার দিকে টিপে যার যার ভোট তার জায়গায় যাচ্ছে কিনা। 3 নম্বর হচ্ছে, ভোটের দিন আমাদের যেগুলো স্ট্রং হোল্ড, ওরা রিপোল করার জন্য অনেক বদমাইশি করবে। রিপোলের জন্য রেডি থাকতে হবে। ভালো করে ভোট করবেন, রিপোল করলে করবে যে মানুষ আমাকে আজকে ভোট দিয়েছে কালো দেবে, মানুষের অধিকার রক্ষা করার জন্য। দুই হচ্ছে, ওরা স্লো কাউন্টিং করবে। যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় সেই মেশিনে আর ভোট করতে দেবেন না, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ভুল করি। ওখানে চিপ ঢুকিয়ে দেবে, চিপ ঢুকিয়ে দিয়ে আপনার ভোটটা যাতে বিজেপিতে পড়ে যায় সেটা ওরা করবে, সেটা করতে দেবেন না। নতুন মেশিন আসবে, মানুষকে হাত জোর করে বলবেন অনেক লাইনে দাঁড়িয়েছেন, একবার নিজেকে বাঁচানোর জন্য দাঁড়ান। মানুষ অপেক্ষা করবেন, এটা নিজের জন্য। দুই হচ্ছে, কাউন্টিং এ এই 7 দিন 8 দিন যাদের পাহারা দিতে বসাবেন তারা যেন টাকায় বিক্রি না হয়। অনেক টাকা নিয়ে নেমেছে, কাউকে কাউকে 5 লক্ষ 10 লক্ষ দিচ্ছে। এত টাকা একটা গরিব মানুষ খেতে না পেরে তাকে 1 পয়সা দেয় না। আর কিছু এজেন্সি নামিয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক, গদি মিডিয়া, এরা নানা রকম রিভিউ করবে। ও ডোন্ট কেয়ার। নিজের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমি বাংলায় ঘুরে বেড়াচ্ছি 1 মাস ধরে, আমি মানুষের চোখ চিনি, আমি মানুষের চোখের ভাষা জানি। আমি পরিষ্কার আপনাদের বলছি, তোমরা এত ভোট কেটেছো, আমি সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে আমি 32 লাখ নাম তুলেছিলাম। আবার তারপর গতকাল কোর্ট অর্ডার দিয়েছে বাদ বাকিগুলো ট্রিব্যুনালে বিচার হবে। যাদের নাম উঠে যাবে তারা যেন ভোটার লিস্ট পায়, ওই 2 দিন রাতে নজর রেখো, ভোটার স্লিপ এক্সট্রা করে রেখো। 3 হচ্ছে, মনে রাখবেন এটা চালাকি, আপনাদের অ্যাকচুয়াল নাম কাটবে না, কিন্তু যাদের নাম আছে তাদেরও জেনে রাখুন ডিলিমিটেশনের জন্য 7 লাখ ফর্ম জমা দিয়েছে, যাতে কারো নাম কাটতে না পারে আপনাদেরও এলাকায় দেখে নিতে হবে। আর 2 হচ্ছে, কারণ আমাদের লোকেদের সরিয়ে দিয়ে সব নিজেদের লোক বসিয়েছে, মানে যারা অ্যাকচুয়াল কাজ করতো এলাকা চেনে, প্রতিবাদ তাই করে। আর যত হিংসা করছে, সন্ত্রাস করছে, বিজেপির লোকেরা করছে। এক পক্ষ বলছে বিজেপি ওয়াশিং মেশিন, তৃণমূলের সিকিউরিটি উইথড্র করে নাও, বিজেপি সিকিউরিটি উইথড্র করো, কোনো আপত্তি নেই। তুমি বিজেপির একটাও সিকিউরিটি উইথড্র করেছো? এখানে বিজেপির বড় নেতা Z+ হরিদাস Z+ নিয়ে ঘুরে বেড়ায়, এক একজন 20টা 25টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়, কিছু নাই। বাড়ি থেকে বেরোলে কেউ তাকিয়েও দেখে না, গুন্ডামি করছে সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে। তাদের সিকিউরিটি তুমি উইথড্র করো না। শুধু তৃণমূলের কটা বিজেপির বাড়ি রেড হয়েছে আমি জানতে চাই। গদ্দার থেকে শুরু করে অনেক আছে, কোটি কোটি টাকা দিল্লিতে গিয়ে দিয়ে আসে। কোলের টাকা তোমরা মারো, সেলের টাকা তোমরা মারো, রেলের টেন্ডারের টাকা তোমরা খাও। আর তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দাও, তোমাদের মানুষ চার্জশিট দিচ্ছে। তোমরা চোর, ডাকাত, দুর্নীতি পরায়ণ, ভ্রষ্টাচারী, দুরাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি।
তাই আগামী দিন হবে বদলা, হবে দুরন্ত খেলা। তো বন্ধুরা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা নেত্রীদের 3টি কাজের কথা বলতে গিয়ে কিভাবে 1, 2, 3কে গুলিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর 2 নম্বর পয়েন্ট হিসেবে বলতে গিয়ে ওই 2 থেকে 3, 3 থেকে আবার 2, 2 থেকে আবার 3, 3 থেকে আবার 2 এই করে গেলেন। অর্থাৎ তার মাথায় যে আর অঙ্ক মিলছে না সেটার কোথাও একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তৃণমূল নেতাদের 3টি কাজ দিতে গিয়ে তিনি 1, 2, 3-এর যে ক্রম সেই ক্রমটাই ভুলে গেলেন, সেই ক্রমটাই কিন্তু তিনি ঘেটে ফেললেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এখানেই ঘেটে ফেলছেন তা কিন্তু না। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে ভারতের স্বাধীনতার ইতিহাসে কখানা দেশ তৈরি হয়েছিল সেটাও গুলিয়ে ফেললেন। বলে ফেললেন যে ভারতের স্বাধীনতার সময় নাকি 3খানা দেশ তৈরি হয়েছিল, একখানা ভারত, একখানা পাকিস্তান আর একখানা বাংলাদেশ। আর এ নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন বন্ধুরা সেটাও দেখুন। এরা ভুলে গেছে বাংলার ইতিহাস। বাংলা এক সময় যখন ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের মধ্যে পাকিস্তান বাংলাদেশ ছিল স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 3টে দেশ তৈরি হয়। পাকিস্তানের যারা লোক পাকিস্তানে চলে যায়, যারা বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যায়, আর যারা বাংলার লোক তারা ইন্ডিয়ার লোক তারা ইন্ডিয়াতে থেকে যায়। এটা মাথায় রাখবেন। তারপরে 1971 সালে চুক্তি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর। তারপরেও যারা এসছে আইনত স্বীকৃত হয়েছে। আর আজকে অনুপ্রবেশকারী বলছে বাংলার মানুষকে। কুচবিহারের লোকেরা বাইরে কাজ করতে গেলে তার উপর অত্যাচার করছে, তাকে খুন করছে, আপনার ঘরের ছেলে মেয়েদের খুন করছে, অত্যাচার করছে। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছে। আমাদের লোকেদের তোমরা পায়ে ধরে নিয়ে যাও, কারণ আমাদের লোকেদের প্রতিভা আছে, দয়া করে নিয়ে যাও না। আর আমাদের বাংলাতে অন্যান্য রাজ্যের 1.5 কোটি মানুষ কাজ করে, আমরা কিন্তু তাদের উপর কখনো অত্যাচার করি না। এটাই বাংলার সহনশীলতা, এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। আজকে তোমরা বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছো, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছো, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছো। তোমরা ভাবো কি? আমরা মনে করি যার যার নিজের নিজের খাবার আছে। কে কি পড়বে তার অধিকার, কে কি পড়াশোনা করবে তার নিজস্ব অধিকার, কে কি ভাষা বলবে তার অধিকার। আমরা কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করব না। কিন্তু তোমরা আজকে মাছে ভাতে বাঙালি, মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছ, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছ, ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছ। তাহলে মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? মাথা চিবিয়ে খাবে। তো বন্ধুরা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1947 সালে নাকি 3খানা দেশ তৈরি হয়েছিল, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। সত্যি যদি তাই হয় তাহলে 1971 সালে কোন দেশের জন্ম ভারত দিয়েছিল? 1971-এ পাকিস্তানকে ভেঙে যে 2 টুকরো করা হলো, তো সেই দেশটা কোথায় গেল? 1947 সালেই যদি 3খানা দেশ তৈরি হতো তাহলে তো পাকিস্তানকে টুকরো করার পর 4খানা দেশ হওয়ার কথা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জন্ম সেই 1947 সালেই বলে ফেললেন। আর সেটা তিনি কেন বললেন? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় অবৈধ বাংলাদেশি আর ভারতীয়র মধ্যে হিসেবটা গুলিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজও মনে করেন যে যেসব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকছে তারা আসলে ভারতীয়। তাদের ওই 1971-এ যেভাবে বাংলাদেশ থেকে আসা মানুষদের ভারত আশ্রয় দিয়েছিল, পরে তাদের ভারতীয়ত্ব দিয়েছিল, নাগরিকত্ব দিয়েছিল, সেই একই কাজ ভারত লাগাতার করে যাচ্ছে। এখনো বাংলাদেশ থেকে আসা মানুষদের লাগাতার নাগরিকত্ব দিয়ে যাচ্ছে, দিয়ে দেবে, এমনই একটা আশ্বাস, এমনই একটা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কাজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরই একমাত্র শরণার্থী হিসেবে ভারত এখন পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলছে। আর সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের বালি
সিএ আইনের আওতায়তেই দিচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সিএ আইনের বিরোধিতা করছেন সেই আইনেই কিন্তু বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে নাগরিকত্ব দেওয়ার কথা ভারত সরকার দিয়েছে, মোদী সরকার দিয়েছে। কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশ থেকে আসা সবাইকেই ভারতকে নাগরিকত্ব দিতে হবে। এইরকমই কিন্তু একটা ভাবনা, এইরকমই কিন্তু একটা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কাজ করছে। আর সেটা কিসের জন্য কাজ করছে? মোদ্দা কথায় ভোট ব্যাংকের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে ওপার থেকে যত রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আসবে ততই কিন্তু তৃণমূল পশ্চিমবঙ্গে শক্ত হবে, তৃণমূলের কিন্তু ভোট ব্যাংক বাড়বে। আর সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার অবৈধভাবে এদেশে থাকা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হয়ে কিন্তু গলাবাজি করে যাচ্ছেন। কিন্তু সেই গলাবাজি কি আদৌ পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করছেন যে তার সঙ্গে নাকি এখনো পশ্চিমবঙ্গের 100% মানুষ আছেন। তাহলে বিজেপি যে ভোটগুলো পাচ্ছে, বিজেপির জনসভায় যে ভিড়গুলো হচ্ছে, তারা কোথাকার? তারা কি পশ্চিমবঙ্গের বাইরের? মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত সেরকমই দাবি করছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির জনসভায় যে ভিড়গুলো হচ্ছে সেগুলো নাকি বাইরে থেকে লোক এনে করা হচ্ছে। অর্থাৎ আসল যারা পশ্চিমবঙ্গবাসী, যারা বিজেপিকে সমর্থন করেন, তাদেরকে তিনি বহিরাগত বানিয়ে দিচ্ছেন, তাদেরকে তিনি ভিন রাজ্যের বাসিন্দা বলে দিচ্ছেন, বাইরে থেকে আসা লোক বলে দিচ্ছেন। আর যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে এসে থাকছে, অবৈধভাবে এদেশের নাগরিকত্ব নিচ্ছে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কাঁদছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা, সেই দ্বিচারিতা কি মানুষ বুঝছে না? মানুষ কিন্তু ঠিকই বুঝছে। ধীরে ধীরে হলেও কিন্তু মানুষের চোখ খুলছে। আর যতই মানুষের চোখ খুলছে ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় চেয়ার ফাঁকা থাকছে। আর আজকাল তো এমন পরিস্থিতি হয়েছে যে আইপ্যাকের লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ তো দেখাচ্ছেন, জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ তো দেখাচ্ছেন, কিন্তু জনসভায় কত লোক এসেছে সেইটার দিকে আর ক্যামেরা তাক করতে পারছেন না। জনসভায় কত লোক এসছে সেই ভিড় কিন্তু দেখানোর সাহস পাচ্ছেন না, কেননা আইপ্যাক বুঝতে পেরেছে যে সেইটা সোশ্যাল মিডিয়ায় কোথাও ভাইরাল হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু দেখে ফেলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন কিভাবে এক লাফে অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে শায়েরি, যে তৃণমূল রেহেগা তো ফির মুলাকাত হোগা, এ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।